কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে জুম্মাবার বাদ মাগরিব আমরা পবিত্র কোরআন থেকে খুব চমৎকার তেলাওয়াত শুনলাম। তাহলে এখন আমরা আমাদের ল্যান্ড প্রজেক্ট মেরিল্যান্ড হোমস লিমিটেডের বিষয়ে কিছু তথ্য জানবো। আমরা সবাই প্রস্তুত তো নাকি? যেহেতু আমরা 15-20 মিনিট আলোচনা করব, আমরা আমাদের মোবাইলটাকে 15-20 মিনিটের জন্য সাইলেন্ট রাখি নাকি? কারণ আলোচনা চলাকালীন সময় কারো মোবাইল বেজে উঠলে বাকিরা বিরক্ত হবে নাকি? এখন সবাই যদি বিরক্তির দৃষ্টিতে আপনার দিকে তাকায় তাহলে আপনার তো ভালো লাগবে না। কাজে আমরা কারো বিরক্তির কারণ হতে চাই না, আমরা একটু মোবাইলটা মেরিল্যান্ড হোমস লিমিটেড আমাদের কোম্পানির, আমরা বর্তমানে আমাদের সেলস অফিস মোসাফির টাওয়ারে বসে আছি। আমাদের একটা হেড অফিস আছে শেল ট্রাইডেন্ট টাওয়ার 57 লাইন। বিশেষ করে আমাদের কোম্পানি সার্টিফিকেট ইনকর্পোরেশন, টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, আমরা যে এলাকায় প্রজেক্টটা করতেছি ইউনিয়ন থানা পরিষদের নন অবজেকশন সার্টিফিকেট, আমরা বাংলাদেশ ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার, আমরা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং নিবন্ধিত প্রতিষ্ঠান। আমাদের কোম্পানির সাইড অফিস, আমাদের প্রজেক্টটা ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে মাত্র 13 কিলোমিটার দক্ষিণে, ঢাকা মা 400 ফিট হাইওয়ের দ্বিতীয় ধলেশ্বরী ব্রিজের পূর্ব পাশে ধলেশ্বরী নদীর কুল গেছে আমরা আমাদের প্রজেক্টটা দাঁড় করাইছি। আমাদের প্রজেক্টটা আপনি কেন পছন্দ করবেন? পছন্দের প্রধান এবং অন্যতম কারণ হলো ঢাকা মা হাইওয়ে রোড নাকি? এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একমাত্র এক্সপ্রেসওয়ে, যে রোডে কোনো সিগন্যাল নাই, স্পিড ব্রেকার নাই, যেখানে লোকালয় আছে সেখানে ওভারপাস আছে, আন্ডারপাস আছে নাকি? লোকাল গাড়ি চলাচলের জন্য আলাদা লেন আছে, নিরবিচ্ছিন্ন যাতায়াত যাকে বলে। আর ঢাকা মা রোডে সরকারি বেসরকারি অনেকগুলো স্থাপনা আছে, তার মধ্যে পোস্তগোলা পার হলেই আমরা হাতে ডানে পাবো বিআরটি। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, অনেক গুরুত্বপূর্ণ সেবা নেওয়া যায়। অপোজিটে আছে বসুন্ধরা রিভার ভিউ, বিশাল এক প্রকল্প। এছাড়া আছে পানগাঁও পোর্ট, অভ্যন্তরীণ নৌ পরিবহন বন্দর, আর্মিদের ডিএইচএস এর জন্য জায়গা বরাদ্দ আছে। আর কেরানীগঞ্জ ফ্লাইওভারের 3 দিকে 3টা বড় বড় গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। এক পাশে আমরা যেটা শুনতেছি বসুন্ধরা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল করতে যাচ্ছে, 5 স্টার হোটেল, কনভেনশন সেন্টার, এখানে একটা বিশাল কর্মযজ্ঞ হবে। অপোজিটে আমরা জানি রাজুকের ঝিলমিল প্রজেক্ট, এখানে 14,000 ফ্ল্যাট নির্মাণ হতে যাচ্ছে, 85টা বিল্ডিং। তো মালয়েশিয়ান কোম্পানিকে এটা কন্ট্যাক্ট দেওয়া হয়েছে, আপনারা ইউটিউবে দেখলে এটার ব্যাপারে আরো বিস্তারিত ইনফরমেশন পাবেন। তাহলে যে এক পাশে বসুন্ধরা আর এক পাশে ঝিলমিল, এই দুইটার মাঝখান দিয়ে হলো শান্তিনগর ঝিলমিল ফ্লাইওভার। এই যে আমাদের শান্তিনগর ফ্লাইওভারের সাথে উপরে কানেক্ট হয়ে গুলিস্তান বাবুবাজার দিয়ে এই ফ্লাইওভারটা ঝিলমিলের সামনে দিয়ে কদমতলির আগে পর্যন্ত হয়ে রয়েছে অলরেডি, কারণ এটা 2014 সালে একনিকে পাস করা এই প্রকল্পটা। তো এটা যখন পুরোপুরি এটার সাথে কানেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা শান্তিনগর থেকে 15-20 মিনিটে আমাদের প্রজেক্টে চলে যেতে পারবো। তো এটা আপনারা ইউটিউবে বিস্তারিত এনিমেটেড ভিডিও দেখে নেবেন, শান্তিনগর ঝিলমিল ফ্লাইওভার। এছাড়া ঝিলমিলের ভিতরে অলরেডি আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য 200 একর জায়গা অলরেডি বরাদ্দ করা হয়েছে, র্যাপটেনের হেডকোয়ার্টার চালু আছে। আর কেন্দ্রীয় কারাগার এটা তো 16 সাল থেকেই চালু আছে নাকি? কারাগারের ঠিক অপোজিটে আন্তঃজেলা বাস টার্মিনাল অলরেডি এখানে জায়গা বরাদ্দ হয়েছে। সরকার ঢাকার 4 দিকে 4টা টার্মিনাল করতে যাচ্ছে, একটা হচ্ছে কাঁচপুর, একটা টঙ্গী গাজীপুরা, সাভার হেমায়তপুর, আর হচ্ছে কেরানীগঞ্জ। এই 4টা আন্তঃজেলা বাস টার্মিনাল হয়ে গেলে তখন আন্তঃজেলা বাসগুলি আর ঢাকার ভিতরে ঢুকবে না, এতে করে যানজট কমবে। আর আমাদের সুবিধা হলো আমাদের হাতের কাছে আমরা একটা বাস টার্মিনাল পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মুভ করতে পারবো। এছাড়া ধলেশ্বরী টুল প্লাজার এখানে আর্মি ক্যাম্প আছে নাকি? এখন তো পদ্মার পারে ক্যান্টনমেন্ট, পদ্মার 2 পারে 2টা নতুন করে থানা, ফায়ার স্টেশন, এগুলো ডেভেলপ করা হয়েছে। আর বিশেষ করে পদ্মার ওই পারে আরেকটা হলো আমাদের প্রজেক্ট থেকে 1/2 কিলো সামনে গেলে নিমতলা, এখানে রেল স্টেশনের কাজ চলতেছে। আমাদের প্রজেক্ট থেকে 8-10 কিলো সামনে গেলে আরিয়াল বিল, এখানে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হওয়ার কথা। আর পদ্মার ওই পারে শিবচর, আরিয়াল খান নদীর পারে 3300 একর জায়গার উপর অলিম্পিক ভিলেজ, এখানে 7টা স্টেডিয়াম এবং প্লেয়ারদের থাকার ব্যবস্থা সহ অলিম্পিক ভিলেজ। আপনারা ইউটিউবে সার্চ দিবেন অলিম্পিক ভিলেজ শিবচর, সাথে শিবচর লিখতে হবে, কারণ পৃথিবীর বহু দেশেই অলিম্পিক ভিলেজ আছে, তাহলে আপনি নিউজটা পেয়ে যাবেন। এছাড়া পদ্মা ভিউ স্টেডিয়াম হবে পদ্মার পারে, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হবে, যেখানে 15-20 হাজার লোক যাতে একসাথে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে। তাহলে স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা নাকি? এই পদ্মা সেতুকে ঘিরে হংকং এর আদলে শহর করতে চাই সরকার। আন্তর্জাতিক মানের চিড়িয়াখানা হবে পদ্মার পারে। পদ্মার পারে মূলত টাউনশিপ তৈরি হবে, টাউনশিপ, বিশেষ করে গার্মেন্টস পল্লী, আধুনিক শিল্প নগরী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এখানে বহু মানুষের আবাসন তৈরি হবে। আর রেলের সাথে দক্ষিণের সবগুলো জেলায় পর্যায়ক্রমে কানেক্ট হবে।
গোটা দেশের মানুষের আয় বাড়বে, বিপুল কর্মসংস্থান তৈরি হবে। আর রেল লাইনের কাজ খুবই দ্রুত আগাচ্ছে, অগ্রাধিকার প্রকল্প প্রায় সংবাদে দেখায় আগামী বছর 23শে জুন ইনশাআল্লাহ পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে। পদ্মা ইউনিভার্সিটি হচ্ছে মুন্সিগঞ্জে। আসলে মুন্সিগঞ্জটা হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ একটা অর্থনৈতিক অঞ্চল। আর বিশেষ করে আবাসিক সংকট নিরসনে সরকার নিজেও আরো বেশ কিছু স্যাটেলাইট সিটি করতেছে, যেমন ইসামতি সিরাজদি খান গ্রিন স্যাটেলাইট সিটি, ধলেশ্বরী সিংগাই স্যাটেলাইট সিটি, বংশী ধামরাই স্যাটেলাইট সিটি। আপনারা ইউটিউবে এগুলো সার্চ দিলে গভর্নমেন্টের তৈরি করা ডকুমেন্টারি আছে। কয়শো একর জায়গা, কত হাজার ফ্ল্যাট হবে, কত হাজার কোটি টাকা বাজেট আছে, এখানে কি কি সুযোগ সুবিধা থাকবে বিস্তারিত দেওয়া আছে। কারণ এতক্ষণ আপনাদের সাথে যা যা আলোচনা করলাম এগুলো আসলে 2014 সালে একনেকে পাস করা। তার মানে কি এই প্রকল্পগুলোর জমি অধিগ্রহণ হয়ে গেছে, অনেক প্রকল্পের কাজ অলরেডি এগিয়ে যাচ্ছে। আগামী 5-7 বছরের মধ্যে যখন এই প্রকল্পগুলো সব দাঁড়িয়ে যাবে তখন এই বুড়িগঙ্গা থেকে পদ্মা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে উন্নত এবং পরিকল্পিত নগরী। ইয়েস অর নো? তাহলে সরকারের যে পরিকল্পিত নগরায়ণ ভাবনা, আজকে গুলিস্তান 0 পয়েন্ট থেকে আপনি উত্তরের দিকে যদি 20 কিলোমিটারও যান কোনো জায়গা ফাঁকা নেই। গভর্নমেন্ট যদি চায় আমি কয়েক বর্গ কিলোমিটার জায়গা নিয়ে একটা নতুন প্রকল্প করবো, এরকম জায়গা উত্তরের দিকে ফাঁকা আছে কয়েক বর্গ কিলোমিটার, মিরপুরের দিকে আছে, পূর্বাঞ্চলের দিকে নাই। তাহলে গভর্নমেন্ট বাধ্য হয়েই বুড়িগঙ্গা থেকে পদ্মা এই দিকে প্রায় 18টা প্রকল্প বাস্তবায়ন করতেছে, আরো নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে। যেমন তাঁতিপল্লির জন্য জায়গা নির্ধারণ হয়েছে, ভাঙ্গামোড়ের কাছে মহাকাশ অবজারভেটরি সেন্টার হবে, এছাড়া শুনতেছি সায়েন্স সিটি হবে, পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্টরাই সেখানে রিসার্চ করবে, বা আইটি ভিলেজ হবে, স্যাটেলাইট সিটি হবে। এখন প্রশ্ন হচ্ছে জমির দাম বাড়ে কেন? গভর্নমেন্ট যেদিকে ফোকাস করবে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে বড় বড় মেগা প্রজেক্ট করবে, এই সব প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার জন্য জনগণ ভিড় করবে না? তাহলে চাহিদা বাড়বে, কিন্তু জমির যোগান তো আর বাড়বে না, তাহলে জমির দাম বাড়বে। আগামী 10-15 বছরে আল্লাহ চাইতো এই ঢাকা শহর এদিকে বাড়তে বাড়তে ফরিদপুর ভাঙ্গামোড় পার হয়ে যাবে নাকি? কারণ এই যে পটুয়াখালী, পায়রা, গভীর সমুদ্র বন্দর এবং মংলা বন্দর ডেভেলপ হওয়ার কারণে অলরেডি বড় বড় স্টিল মিল, গার্মেন্টস ইন্ডাস্ট্রি এগুলো পদ্মার এই পারে ওই পার দিয়ে 100-200 একর জায়গা নিয়ে নিয়ে কলকারখানা সেট আপ দিচ্ছে। আচ্ছা, এইসব কলকারখানায় যে শ্রমিক কাজ করবে, লক্ষ লক্ষ শ্রমিক, এরা বসবাস করতে গেলে তো শহরে যাবে নাকি? এছাড়া সাতক্ষীরা হয়ে কলকাতার সাথে সড়ক এবং রেল যোগাযোগ, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অলিম্পিক ভিলেজ এগুলো তো আছেই। তো যাই হোক, আমাদের প্রজেক্টের নাম মেরিল্যান্ড সিটি, কোম্পানির নাম হচ্ছে মেরিল্যান্ড হোমস লিমিটেড। এটা পড়ছে ঘোড়ামারা মৌজা, বাসাইল ইউনিয়ন, সিরাজদি খান থানা, মুন্সিগঞ্জ জেলায় পড়ছে। এই যে ধলেশ্বরী নদী, নদীর ওই পাশে হলো কেরানীগঞ্জ ঢাকা, নদী পার হইলেই সিরাজদি খান মুন্সিগঞ্জ শুরু নাকি? তাহলে আমরা একবারে শুরুতেই আছি। তাহলে আমাদের প্রজেক্টের সুবিধা হলো আমাদের এক পাশ দিয়ে ঢাকা মাওয়া হাইওয়ে রোড, হাইওয়ের এই পাশে কি আমিন মোহাম্মদ, এই পাশ আমরা। আমাদের আরেক পাশ দিয়ে ধলেশ্বরী নদী, নদীর ওই পারে আছে ডিসি পল্লী, এই পাশে আছে আমরা। আমাদের প্রজেক্টে একাধিক সরকারি পাকা রাস্তা অলরেডি আছে। এই রাস্তাটা দিয়ে সিরাজদি খান থানা মুন্সিগঞ্জ জেলায় যাওয়া যায়, ডিস্ট্রিক্ট কানেক্টিভ রোড। আমাদের প্রজেক্টের ভিতর দিয়ে 120 ফিট রাস্তা গেছে, যার এক পাশ দিয়ে উড়াল সেতুর উপর দিয়ে ট্রেন গেছে নাকি? আমাদের সাইড অফিসের সামনে দিয়ে ইটের সোলিং রাস্তা আছে, এটা আবার হাইওয়ের দিকে আসছে। এছাড়া চতুর্পাশে গ্রাম আছে, লোকাল আছে, অলরেডি মানুষজন বসবাস করতেছে, তুলনামূলক উঁচু জমি এবং 3 পর্যায়ের জমি। প্রজেক্টের অভ্যন্তরে সর্বনিম্ন রাস্তা 25 ফিট, 30 ফিট, 40 ফিট, 60 ফিট, 80 ফিট রাস্তাও আছে। এলাকার ভিতরে আমরা যেভাবে প্লটটা বুঝিয়ে দিব, আমরা মাটি ভরাট করে, রাস্তা করে, প্লট ডিমার্কেশন করে কমপ্লিট করে আপনাকে দিব। প্রকল্পের মাটি ভরাট বাবদ যে খরচ, এটা কোম্পানি বহন করবে। তার মানে আপনাকে ভরাট বাবদ আলাদা কোনো টাকা দিতে হবে না এই টাকার ভিতরে। একটা বিষয় দেখেন, আমরা জমি কিনি শতাংশ, বিক্রি করি কাঠা। আমাদের 1 কাঠা মানে 1.65 শতাংশ, 720 স্কয়ার ফিট। কিন্তু আমাদের 1 কাঠা বানাইতে আমাদের প্রায় 2.5 শতাংশ কিনতে হয়। কারণ আপনার প্লটের সামনে যে রাস্তা থাকবে, এটা আমরা জমি কিনে ভরাট করে বানায় তারপর আপনাকে দিব। এছাড়া স্কুল, খেলার মাঠ, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, কমিউনিটি সেন্টার, হসপিটাল এগুলো তো আমরা সবাই ব্যবহার করবো না, কিন্তু কেউ কিনবো না। তাহলে এই সমস্ত ফ্যাসিলিটিস সহ এই দাম বলা হয়েছে। তাহলে বর্তমানে আমাদের প্রজেক্টের চিত্র আমরা যারা গেছি তারা তো দেখছি নাকি, আর যারা জান নাই তারা দেখতে পারে। আর এখানে নাগরিক সমস্ত সুযোগ সুবিধা থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে ইসলামিক রিসার্চ সেন্টার, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, কালচারাল সেন্টার,
আন্তর্জাতিক মানে লাইব্রেরি, খেলার মাঠ, আধুনিক ব্যায়ামাগার, কমিউনিটি সেন্টার, এগুলি সব থাকে। দেখেন আজ থেকে 10-15 বছর আগে ঢাকার আশপাশে যারা জমি কিনছে তারা কিন্তু নিজের অজান্তে আজকে কোটিপতি নাকি। বসুন্ধরাতে একসময় পানি ছিল, তো পানি দেখে অনেকে কিনে নেয়, কিন্তু যারা কিনছে তারা তো আজকে লাভবান। তাহলে দেখেন স্বাধীনতার 51 বছরে বাংলাদেশ গভর্নমেন্ট নিজেই কিন্তু অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে, আর বেসরকারিতে আছে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখে আলোচনা শেষ করব। যেমন দেখেন গুলশান মডেল টাউন, এটা ডিআইটি রাজুক লেআউট প্ল্যানে করা। আচ্ছা, গুলশান যদি গভর্নমেন্ট এভাবে প্ল্যান করে রাস্তাঘাট না করতো তাহলে গুলশানের বাড্ডা তো একই থাকতো না, নতুন বাজার, সোলমাই। গুলশানে বাণিজ্যিক প্লট হলো 15 কোটি টাকা কাটা, বাড্ডা বা নতুন বাজার সোলমাই কত মানে 50 লাখ হইলেও পাওয়া যাবে সোলমাই নাকি, কাছাকাছি এলাকাতে 1-2 কিলোমিটারের মধ্যে। তাহলে এত পার্থক্য কেন? একটা পরিকল্পিত আর একটা অপরিকল্পিত। একইভাবে বনানী আবাসিক এলাকা, বনানী ডিএইচএস, মহাখালী ডিএইচএস, বারিধারা ডিএইচএস, মিরপুর ডিএইচএস, সাভার ডিএইচএস, বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, ধানমন্ডি আবাসিক এলাকা, মোহাম্মদপুর আবাসিক এলাকা, লালমটি আবাসিক এলাকা। এই যে নিকুঞ্জ, সরকার 2.5 কাঠা প্লট করে লটারি করে বিক্রি হচ্ছে। পূর্বাচল, উত্তরা মডেল টাউন, উত্তরা থার্ড ফেজ, এই যে মিরপুর হাউজিং এস্টেট, এই যে খিলগাঁও তালতলা, এগুলো গভর্নমেন্টের পরিকল্পিত প্রকল্প। যেখানে পরিকল্পিত প্রকল্প হয়েছে ওইখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর যেসব এলাকা সরকার প্রজেক্ট আকারে করে নাই, ওইসব এলাকায় গত 40 বছরেও আহামরি ডেভেলপমেন্ট হয় না। একইভাবে আমরা কিছু বেসরকারি দেখি, ইস্টার্ন হাউজিং বনশ্রী, আপনারাই বলেন কত ছিল 2000 সালে? 1.5 লাখ 2 লাখ টাকা কাঠা ছিল, এখন কত? 1.5 কোটি 2 কোটি টাকা কাঠা নাকি। ইস্টার্ন হাউজিং পল্লবী, রূপনগর, আফতাবনগর, মহানগর প্রজেক্ট, বসুন্ধরা 15 বছর আগে কত বেচছে? 4 লাখ টাকা কাঠা। এখন যমুনা ফিউচার পার্কের পিছনে কত কোটি টাকা কাঠা? এটা বসুন্ধরা রিভার ভিউ, গ্রিন মডেল টাউন, মধুমতি, রূপায়ণ, বনরূপা, মোহাম্মদিয়া হাউজিং, মোহাম্মদপুর, মনসুরাবাদ, সেকেন্ডটেক, পিসিকালচার, জাপান গার্ডেন, বসিলা, মেট্রো হাউজিং, ঢাকা উদ্যান, আদাবর, চন্দ্রিমা হাউজিং, আরো শত শত প্রজেক্ট আজকে সাকসেসফুল নাকি। তাহলে এইসব জায়গায় মানুষ জমি বুঝে পাইছে, বিল্ডিং করছে, এখন বসবাস করতেছে নাকি। আপনাকে যদি বলা হয় আপনি মিরপুর শেওড়াপাড়া কাজীপাড়া থাকবেন না 12 নম্বরে কোন একটা প্রজেক্টের ভিতরে থাকবেন, আপনি কোনটা রাজি হবেন? বলা যে প্রয়োজনে আধা ঘন্টা সময় আমার যা, কিন্তু আমার ফ্যামিলি একটা পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস আছে একটা পরিকল্পিত প্রজেক্টের ভিতরে থাকুক নাকি, ওইখানে থেকে স্বাস্থ্যকর একটা ভালো পরিবেশ। তাহলে দেখেন প্রজেক্টের ভিতরে থাকতে সুবিধা হলো এগুলো পরিকল্পিত নগরায়ন, সরকার অনুমোদিত, যথেষ্ট প্রশস্ত রাস্তা, তুলনামূলকভাবে দাম কম, আধুনিক সমস্ত সুযোগ সুবিধা সম্মিলিত, যেমন আপনার ভূগর্ভস্থ পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট লাইন সহ মসজিদ, মার্কেট, স্কুল, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, হসপিটাল, ইকো পার্ক, মানে সমস্ত ফ্যাসিলিটিস আপনার হাতের নাগালে। আপনার বুকিং কিন্তু প্লটের নিরবিচ্ছিন্ন পাহারা দিবে কোম্পানি, মাটি ভরাট করে দিবে, সীমানা প্রাচীর করে দিবে, বসবাসকারী নাগরিক নিরাপত্তা দিবে, আপনার জমি ডেভেলপার পছন্দ করবে, ব্যাংক লোন দিতে চাবে, আপনার মালিকানা দলিলপত্র থাকবে ঝকঝকে, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত, প্লট বুঝিয়ে দিবে ডেভেলপার্স, কোনো প্রকার ব্রোকার বা দালাল নির্ভরতা নেই। আপনি এইসব জমি বিক্রি করতে গেলেও ভালো দাম পাবেন, একটা ভালো উন্নত সোসাইটি পাবেন, আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। আর পাবলিক ল্যান্ড কিনে যদি নিজে নিজে করতে চান এক্ষেত্রে অনেক ঝুঁকি ঝামেলা আছে নাকি, সেক্ষেত্রে এগুলো অপরিকল্পিত থাকে, রাস্তা ন্যারো, প্রশস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে না, এগুলো গ্রামীণ পরিবেশ, ইউটিলিটি সাপোর্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, প্লট বুঝে পাওয়ার নিশ্চয়তা কম। আর সীমানা প্রাচীর নির্মাণের সময় স্থানীয় যে প্রভাবশালী আছে এদের সাথে একটা হট্টগোল লাগতে পারে, কারণ স্থানীয়রা আপনাকে বহিরাগত মনে করবে। আর ভূমি উন্নয়ন সহ সবকিছু আপনি নিজেকে একা একা করতে হবে, চাঁদাবাজি হইতে পারে, লাইভ থ্রেট আসতে পারে, আর যদি জমির কাগজপত্র না বুঝেন তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা 100%। দালাল নির্ভরতা বেশি থাকে, রাস্তা বড় করতে চাইলে মাশাআল্লাহ কেউ জমি ছাড়তে চায় না, ঠিক কিনা। আর নিরাপত্তা জনিত সুযোগ সুবিধা, মনে করেন আগুন লাগছে, ফায়ার সার্ভিস ঢুকানোর মতো রাস্তা নেই, আছে না এরকম এলাকা? অসুস্থ রোগী দাঁড়িয়ে গেলে গলির মধ্যে অ্যাম্বুলেন্সই ঢুকে না, অনেক এলাকা বলে যে লাশ তো বাইর করা যায় না গলি দিয়ে, এরকম এলাকা আছে না। আর এইসব জমি জমা বেচতে গেলে ভালো দাম পাওয়া যায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ যেহেতু পদ্মা সেতু চালু হয়ে গেছে, এই পদ্মা সেতুর কারণেই মেরিল্যান্ড সিটিতে আমাদের আজকের যে বিনিয়োগ ইনশাআল্লাহ এটা বহুগুণে বাড়বে। কারণ এই যে ঢাকা 400 ফিট মহাসড়ক সংলগ্ন আগামীর সবচেয়ে পরিকল্পিত শহর, বর্তমানে সবচেয়ে কম মূল্যে এবং সহজ কিস্তিতে বুকিং দেওয়া যাচ্ছে। তাহলে আমাদের আজকের বিনিয়োগ আগামী দিনে সমৃদ্ধি। এই ছিল মোটামুটি আলোচনা। আপনাদেরকে ধন্যবাদ, কষ্ট করে সময় নিয়ে আলোচনা শুনছেন। আপনাদের যদি আরো জিজ্ঞাসা থাকে, সেখানে আরো আমাদের কর্মকর্তারা আছে, আপনাদের ওনাদের রুমে বসে বিস্তারিত আলোচনা করে বুঝে শুনে তারপর পছন্দের প্লট
বুকিং দিবেন। প্রত্যেকে আমাদের প্রতিবেশী হন, প্রত্যেকে সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।